ওয়েলকাম স্টুডেন্টস। এর আগের ভিডিওগুলোতে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এবারের আলোচ্য বিষয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও তার গদ্য সাহিত্য। পাশাপাশি বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্রাবন্ধিক বঙ্কিমের অবদান সম্পর্কেও আলোচনা করা হবে। অবশ্যই তোমরা মন দিয়ে এটা শুনবে এবং দেখবেও এবং সকলের কাছে শেয়ার করবে। তো চলো আমরা দেখে নিই। বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট হিসেবে আমাদের কাছে পরিচিত হয়ে আছেন। তার জন্ম 26শে জুন 1838, মৃত্যু 8ই এপ্রিল 1894। বাংলা সাহিত্যে আধুনিক গদ্যরীতির জনক ও প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 19 শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক হিসাবে বাংলা সাহিত্যের বিকাশে অসীম অবদানের জন্য তিনি অমর হয়ে আছেন। বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয়েছিল হুগলি কলেজে পড়ার সময়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর ও সংবাদ সাধুরঞ্জনে গদ্য পদ্য লিখতে শুরু করেন। পাশাপাশি তিনি ছিলেন বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক। বঙ্কিমচন্দ্র কমলাকান্ত ছদ্মনামে লিখতেন। 18 বৎসর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ললিতা ও মানস। তার সাহিত্য সাধনা শেষ জীবন পর্যন্ত অটুট ছিল। 19বিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের প্রাণপুরুষ, বাংলা সাহিত্যের নতুন ভগীরথ, কথা সাহিত্য প্রবন্ধ সাহিত্যের প্রবাদ প্রতিম পুরুষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। তৎকালীন নব্য বাংলার সমাজ জীবনের অধঃপতন, অস্থিরতা শানিত যুক্তি বিশ্লেষণের মধ্য দিয়ে তত্ত্ব ও তথ্যের সংমিশ্রণ ঘটিয়ে রসাশ্রিত করে প্রবন্ধ সাহিত্য রচনা করতে সমর্থ হয়েছিলেন। তিনি ছিলেন বঙ্গ সাহিত্য ও বঙ্গ সংস্কৃতির ক্ষেত্রে ত্রিমুখী ভূমিকা পালনের অধিকর্তা। কারণ একাধারে ছিলেন তিনি ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সম্পাদকও। বাংলা গদ্য সাহিত্যের ধারায় বিদ্যাসাগরের সার্থক উত্তরসূরি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমের প্রবন্ধের মধ্যে আছে বিষয়বস্তুর নতুনত্ব, উপলব্ধির গভীরতা ও মননের মৌলিকতা। তার প্রবন্ধে বিষয়ের গভীরতার সঙ্গে সমন্বিত হয়েছে শিল্পীর ভাবনা। সাহিত্য আলোচনা, ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব, সমাজ বিকাশ প্রভৃতি বিভিন্ন বিষয়ে তিনি প্রবন্ধ রচনা করেছিলেন। সংস্কৃত অনুসারী সাধু ভাষা এবং কথ্য ভাষাকে মিশিয়ে তিনি প্রবন্ধের জন্য নতুন এক ভাষা সৃষ্টি করেন। আসলে বঙ্কিমচন্দ্র বাংলা প্রবন্ধ সাহিত্যের একজন ধ্রুপদী শিল্পী ছিলেন। তার অখণ্ড সত্তা বঙ্গদর্শনের মাসিক চাহিদা মেটানোর জন্য কখনো ঔপন্যাসিক রূপে, আবার কখনো প্রাবন্ধিক রূপে আত্মপ্রকাশ করেছেন। তার অধিকাংশ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। এছাড়া প্রচার, নবজীবন, সাধারণী প্রভৃতি পত্রিকায় অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। বঙ্গদর্শনের ক্যানভাস ছিল প্রাবন্ধিক বঙ্কিমের মুক্তিচারণ তীর্থ। এই পত্রিকাকে কেন্দ্র করেই তার সাহিত্যিক প্রতিভার অফুরন্ত বিকাশ ঘটেছিল। বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, পূর্বে কি ছিল এবং পরে কি পাইলাম, তাহা দুই কালের সন্ধিস্থলে দাঁড়াইয়া আমরা এক মুহূর্তেই অনুভব করিতে পারিলাম। বঙ্গদর্শন যেন তখন আষাঢ়ের প্রথম বর্ষার মতো সমাগত রাজবদোন্নত ধ্বনি এবং মুষলধারে ভাব বর্ষণে বঙ্গ সাহিত্যের পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, সমস্ত নদী নির্ঝরণী অকস্মাৎ পরিপূর্ণতা প্রাপ্ত হইয়া যৌবনের আনন্দ বেগে ধাবিত হইতে লাগিল। বঙ্গভাষা সহসা বাল্যকাল হইতে যৌবনে উপনীত হইল। আসলে বঙ্কিমচন্দ্রের রচিত প্রতিটি রচনাই তার প্রখর মনীষার আলোকে দীপ্ত। আধুনিক বিজ্ঞান ও দর্শনের দুর্হতম বিষয় বাংলা ভাষার বিচার বিশ্লেষণ করে মানুষের মনন চিন্তনের ভাষারূপে বাংলা গদ্যের সামর্থ্য তিনি অবিসংবাদিত রূপে প্রমাণ করেছেন। তার এই বিচিত্র আশ্রিত রচনাগুলিকে
মোটামুটি 4টি শ্রেণীতে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথম, জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। দ্বিতীয়ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ। তৃতীয়ত, ধর্ম ও দর্শন সম্পর্কিত রচনা। আর চতুর্থত, ব্যঙ্গাত্মক ও লঘু হাস্যরসমূলক রচনা। চলো এবার প্রতিটি ভাগের উপরে ডিটেলসে আলোচনা করা যাক। প্রথম পর্ব ছিল জ্ঞান বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। এই পর্বের 3টি গ্রন্থ বিজ্ঞান রহস্য 1872, বিবিধ প্রবন্ধ 2 খণ্ডে আছে 1887 ও 1893, আর সাম্য ছিল 1879 সালে রচিত। বাংলাদেশে মানুষের মনে বিজ্ঞান বিষয়ে কৌতূহল জাগিয়ে তোলার জন্য বঙ্গদর্শনের পাতায় তিনি নিয়মিত বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করতে থাকেন। বিজ্ঞান রহস্য এইসব প্রবন্ধের সংকলন। বিবিধ প্রবন্ধ গ্রন্থের বিষয়বস্তু নানা শ্রেণীর। ইতিহাস, সমাজতত্ত্ব, ভাষা, সাহিত্য ও রাজনীতির নানা প্রশ্ন নিয়ে এই গ্রন্থের প্রবন্ধগুলি রচিত। আর সাম্য প্রবন্ধ গ্রন্থ মূলত সমাজতত্ত্ব বিষয়ে বঙ্কিমচন্দ্রের একটি গুরুত্বপূর্ণ রচনা। দ্বিতীয় ভাগের বিষয় ছিল সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ। প্রধানত বঙ্গদর্শন পত্রিকার পুস্তক পরিচয় অংশটিতেই তিনি সাময়িক সাহিত্যের সমালোচনা করতেন। তার সমালোচনামূলক রচনার মধ্যে এক অংশ দেশীয় এবং অন্য অংশ বিদেশীয় চিরায়ত সাহিত্যমূলক আলোচনা। এই শ্রেণীর প্রবন্ধের মধ্যে উত্তরচরিত, বিদ্যাপতি জয়দেব, শকুন্তলা মিরান্দা ও দেশদিবনা উল্লেখযোগ্য। এই সকল প্রবন্ধে সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোচনা প্রসঙ্গে লেখকের গভীর বিশ্লেষণ ও পর্যবেক্ষণ শক্তির পরিচয় পাওয়া যায়। দেশি ও বিদেশি সাহিত্য থেকে বিভিন্ন চরিত্র নির্বাচন করে তাদের সম্বন্ধে সুন্দর তুলনামূলক আলোচনা এখানে করা হয়েছে। এর পরের ভাগ ছিল ধর্ম ও দর্শন সম্পর্কিত রচনা। বঙ্কিমচন্দ্রের ধর্ম ও দর্শন চিন্তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় কৃষ্ণচরিত্র 1892 এবং ধর্মতত্ত্ব 1888 গ্রন্থে। কৃষ্ণচরিত্র গ্রন্থে তিনি কৃষ্ণকে পূর্ণ মনুষ্যত্বের প্রতীক চরিত্র রূপে নতুনভাবে ব্যাখ্যা করেছেন। আর ধর্মতত্ত্ব গ্রন্থে তিনি দেখিয়েছেন যে মানুষের সর্ববিধ গুণের সামঞ্জস্যপূর্ণ মনুষ্যত্বের উপলব্ধিই ধর্ম সাধনার লক্ষ্য। 4 নম্বর ভাগটি ছিল ব্যঙ্গাত্মক ও লঘু হাস্য রসাত্মক প্রবন্ধ। জ্ঞান বিজ্ঞান সাহিত্য ধর্ম দর্শনের পাশাপাশি বঙ্গদর্শনের প্রতি সংখ্যায় কিছু লঘু উপভোগ্য রচনা প্রকাশও করা হতো। বঙ্কিমচন্দ্র নিজেই এ জাতীয় বহু রচনার রূপকার ছিলেন। তাঁর রচিত এই রচনাগুলি লোকরহস্য 1874, কমলাকান্তের দপ্তর 1875 এবং মুচিরাম গুড়ের জীবনচরিত 1884 এই 3টি গ্রন্থে সংকলিত হয়েছে। লোকরহস্য ও মুচিরাম গুড়ের জীবনচরিত আধুনিক বাঙালি জীবনের নানা অসঙ্গতিপূর্ণ হাস্যকরুণ পরিস্থিতি সৃষ্টি করেছে। বঙ্কিমের আগে বাংলা সাহিত্যে হাস্যরস চিরকাল অপাঙ্ক্তীয় ছিল। নেশাখোর অর্ধ উন্মাদ কমলাকান্তের ছদ্মনামে বঙ্কিমচন্দ্র যে অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন তা আপাত হাস্যকর হলেও এই রচনাগুলির মূলে আছে বঙ্কিমচন্দ্রের জীবনব্যাপী গভীর দার্শনিক চিন্তার ফল। বঙ্কিমের দেশপ্রেম, জাতিপ্রেম, ঐতিহ্যপ্রীতি, ধর্ম ও নীতিবোধ, তার জীবন জিজ্ঞাসার নানা দিক এই গ্রন্থে কমলাকান্তের বিসদৃশ্য চরিত্রের হাস্যকর আচার আচরণ এবং উদ্ভট ভাবভঙ্গিতে অতি বিচিত্রভাবে প্রকাশিত হয়েছে। কমলাকান্তের দপ্তর রচনার পশ্চাতে ডি কুইন্সি রচিত দ্য কনফেশনস অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার নামক গ্রন্থের প্রভাবের কথা অনেকে উল্লেখ করলেও এর সত্যতা সংশয়জনক, কারণ বঙ্কিমচন্দ্র নিজেই এটি অস্বীকার করেছেন। চলো এবার বঙ্কিমের গদ্য শৈলী নিয়ে একটু আলোচনা করা যাক। এতক্ষণ তো বিভিন্ন গদ্য গ্রন্থ সম্বন্ধে আলোচনা করা হলো, এবার বঙ্কিমের গদ্য শৈলী। বঙ্কিমের সাধু গদ্য রীতি বঙ্কিমী রীতি নামে প্রচলিত। সাধু গদ্য রীতির এমন সুন্দর ব্যবহার বাংলা সাহিত্যে সত্যি বিরল। এমনকি বঙ্কিমচন্দ্রের ভাষা সাধু, সুসংবদ্ধ অথচ সহজ হওয়ায় দীর্ঘকাল স্ট্যান্ডার্ড ভাষারূপে সাহিত্যে অনুসৃত হয়ে আসছে। সামগ্রিকভাবে প্রাবন্ধিক বঙ্কিমের ভাষারীতির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। প্রথমত, বিষয়ানুগ ভাষা ব্যবহারের রীতি। দ্বিতীয়ত, সহজ সরল মন্তব্যের সার্থক প্রয়োগ।
তৃতীয়ত, বিষয় অনুযায়ী বাক্যগুলি দীর্ঘ অথবা হ্রাস। চতুর্থত, হ্রস্ব বাক্যগুলি কখনো কখনো দ্রুতচারীয় হয়েছে। পঞ্চমত, কোনো কোনো বাক্যকে যেমন শানিত যুক্তি প্রদান করে তুলেছেন, তেমনি তারপরেই কোনো বাক্যে হয়তো আবেগকে প্রাধান্য দিয়েছেন। হৃদয় ও মস্তিষ্কের এই সুসমন্বয়ের জন্যই বঙ্কিমচন্দ্রের গদ্যরীতি 1865 খ্রিস্টাব্দ থেকে বাংলা গদ্যে নবযুগ সূচনা করল। আলোচনার একেবারে শেষাংশে এসে আমরা দেখলাম যে বঙ্কিমচন্দ্রের প্রতিভা বাংলা প্রবন্ধকে নতুন এক মাত্রা দিয়েছে। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে আছে সত্যানুসন্ধান, জীবনধর্মিতা, ঐতিহ্য চেতনা, দেশাত্মবোধ ও সরসতা। তার প্রবন্ধবলী ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের সার্থক প্রতিফলন। জ্ঞান বিজ্ঞান বাংলা প্রবন্ধকে তিনি ভাব প্রদান করে তুলেছেন। আসলে বঙ্কিমচন্দ্র হাস্যরস সৃষ্টির এক অনন্য রূপকার হিসাবে গদ্য সাহিত্যে তার আবির্ভাব হয়েছে। একদিকে তত্ত্ব, অপরদিকে যুক্তি, একদিকে সামাজিক সংস্কার, অপরদিকে চরিত্রের অবনমনকে প্রকাশ করতে গিয়ে কৌতুক রসের আশ্রয় নিয়েছেন কোথাও কোথাও। যাই হোক, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান নিঃসন্দেহে উল্লেখযোগ্য, তার বলার অপেক্ষা রাখে না। কারণ বঙ্কিমচন্দ্রের আবির্ভাবের পর বাংলা গদ্য এক উচ্চ মাত্রার শিখরে আরোহণ করেছিল। সেই সময়ে অনেক সাহিত্যিক বাংলা সাহিত্যের পটভূমিতে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু বঙ্কিমচন্দ্র যেন সকলকে ছাপিয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের মতে, একদিন আমাদের বঙ্গভাষা কেবল একতারা যন্ত্রের মতো এক তারে বাঁধা ছিল, কেবল সহজ সুরে ধর্ম সংকীর্তন করিবার উপযোগী ছিল। বঙ্কিম সহস্তে তাহাতে এক একটি তার চড়াইয়া আজ তাহাকে বিনা যন্ত্রে পরিণত করিয়া তুলিয়াছেন। রচনা এবং সমালোচনা এই উভয় কার্যের ভার বঙ্কিম একাকী গ্রহণ করাতে বঙ্গ সাহিত্য এত সত্বর, এমন দ্রুত পরিণতি লাভ করিতে সক্ষম হইয়াছিল। সত্যিই তো, বঙ্কিমের হাতেই বাংলা সাহিত্য সত্যিই এক নতুনভাবে বিকশিত হয়েছিল। বিদ্যাসাগরের উত্তরসূরি হিসাবে যদি বাঁচা হয়, তাহলে বঙ্কিমচন্দ্রকেই বাঁচতে হবে বিদ্যাসাগরের সার্থক উত্তরসূরি হিসাবে। তা অবশ্যই তোমরা পুরো প্রবন্ধের আলোকে বঙ্কিমচন্দ্রর যে গদ্যশৈলী, বাংলা গদ্য সাহিত্যে তার যে অবদান, পুরোটাই এখানে আলোচনা করা হলো, হয়তো সংক্ষিপ্ত পরিসরে। কিন্তু এই সংক্ষিপ্ত পরিসরেই তার সাহিত্য প্রতিভাকে তুলে না ধরলে অনেক বড় হয়ে যেতে পারে। সেই কারণে এমনভাবে সংক্ষিপ্ত পরিসরের মধ্য দিয়েই তার প্রাবন্ধিক সত্তাকে আমি তুলে ধরলাম। তোমরা অবশ্যই মন দিয়ে এটা দেখো এবং সকলকে শেয়ার করো।